প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সাগর চন্দ্র দাস, সহকারী শিক্ষক রসায়ন, প্রগ্রেসিভ মডেল স্কুল ম্যানসি। আজকে আমি নবম শ্রেণী রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা অধ্যায়টির উপর একটি সংক্ষিপ্ত আকারে এবং গুরুত্বপূর্ণ তথ্যের উপর ভিত্তি করে একটি ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে উপকৃত হবে। যে অধ্যায়টি ক্লাস নেওয়া শুরু করার আগে প্রথমে আমি অধ্যায়টিকে 4টি অংশে বিভক্ত করেছি। 4টি অংশের মধ্যে প্রথমে হলো পদার্থের শ্রেণীবিন্যাস, এবং দ্বিতীয় অংশে আছে ব্যাপন ও নিঃসরণ, এবং তৃতীয় অংশে হলো বরফে তাপ প্রদানের লেখচিত্র, এবং তারপর পরই ঊর্ধ্বপাতন পদার্থ। পদার্থের শ্রেণীবিন্যাস যে অংশটি রয়েছে সেটি হলো গিয়ে একদম প্রাথমিক লেভেলের একটি অংশ, যেটি আমরা রিচার্ড ক্লাসে অনেকবার পড়েছি। তাই আমরা একদম যে নতুন যে টপিকটা পেয়েছি সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি, যা হলো গিয়ে ব্যাপন। ব্যাপন হলো কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে যে পরিব্যাপ্ত হওয়ার যে একটি প্রক্রিয়া বা সিস্টেম, তাকে বলা হয়ে থাকে ব্যাপন। ব্যাপন কথাটির একটি আমরা যদি বুঝতে চাই, তাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে যে একটি আবদ্ধ ঘর যদি আমরা কল্পনা করি, সেই ঘরের একটি কর্নারে একটি যদি স্যান্ডের শিশির মুখ খুলে রাখা হয়, দেখা যাবে যে সেই স্যান্ডের শিশির মুখ থেকে যে স্যান্ডের যে একটি ফ্লেভার সমগ্র ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। তার মানে কথা হলো যে আমি একটি স্যান্ডের শিশির মুখকে একটা কর্নারে, একটা শিশিকে একটা রুমের কর্নারে আমি রেখেছিলাম, সেটার ফ্লেভারটা, গন্ধটা সারা সমগ্র ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তাই যেহেতু ছড়িয়ে ছিটিয়ে সমগ্র ঘর জুড়ে পড়েছে, এটি একটি ব্যাপনের একটি প্রকৃষ্ট উদাহরণ হতে পারে। এছাড়া আরও অসংখ্য উদাহরণ আছে যা আমাদের পাঠ্য বইয়ে উল্লেখ করা আছে, সেখান থেকে আমরা অবশ্যই দেখে নিব। পরবর্তী অংশ হল নিঃসরণ। নিঃসরণ যে টপিকটি আছে সেটি হলো, এটা বোঝার জন্য আমাকে দুটি কথা মনে রাখতে হবে, যে বাইরে থেকে চাপ প্রয়োগ করতে হবে এবং কোনো সরু ছিদ্রপথে সজোরে গ্যাস বের হয়ে যাওয়ার যে একটা প্রক্রিয়া, সেটাকে বলা হয় নিঃসরণ। মানে তার সংজ্ঞাটাকে যদি আমরা এভাবে উপস্থাপন করতে চাই, যে কোনো সরু ছিদ্রপথে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে কোনো সরু ছিদ্রপথে সজোরে গ্যাস বের হয়ে যাওয়ার যে একটি প্রক্রিয়া বা সিস্টেম, তাকে বলা হয় নিঃসরণ। নিঃসরণকে যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে উপস্থাপন করতে চাই, সেটা হলো একটি বডি স্প্রে। আমরা যদি বডি স্প্রে করি, তার আগে কি করি, যে বাইরে থেকে প্রথমে প্রেসার দিই, চাপ প্রয়োগ করি, এবং চাপ প্রয়োগ করার কারণে তারপর একটি সরু ছিদ্রপথ দিই, সজোরে গ্যাস বের হয়ে আসে, এবং সেই যে সিস্টেমটা, সেটাকে বলা হয় ব্যাপন। তাহলে পরীক্ষাতে এরকম একটি প্রশ্ন হতে পারে যে বডি স্প্রে করার আগে, যে বডি স্প্রে করার সময় যে আগে কি ব্যাপন হয় নাকি নিঃসরণ হয়? তাহলে অবশ্যই বডি স্প্রে করার আগে প্রথমে আমরা চাপ প্রয়োগ করি, তারপরে সেটা বের হয়। তার মানে এটা হলো একটি নিঃসরণ, তারপর এটা ছড়িয়ে ছিটিয়ে হয়তো গন্ধটা দূরে চলে যায়, সেটা হলো গিয়ে ব্যাপন। তার মানে বডি স্প্রেতে দুটি সিস্টেম ঘটে থাকে, সে একটি হলো গিয়ে নিঃসরণ প্রথমে, এবং সেকেন্ড যেটা হয় সেটা হলো গিয়ে ব্যাপন। আচ্ছা, এখন আমাদের ব্যাপন ও নিঃসরণ থেকে আমাদের এই অধ্যায় থেকে মাঝে মাঝে কিছু গাণিতিক প্রবলেম আসতে পারে। সেজন্য আমি ব্যাপনের একটি গাণিতিক প্রবলেমকে একটু দেখানোর চেষ্টা করছি। যে ব্যাপনের গাণিতিক প্রবলেমগুলোকে আমি দুইটি তথ্যের উপর ভিত্তি করে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। যে ব্যাপনের গাণিতিক সমস্যাগুলো আণবিক ভরের সাথে ওতপ্রোতভাবে একটি সম্পর্ক রয়েছে। তাই ব্যাপনের গাণিতিক প্রবলেমগুলোকে যদি আমরা সলভ করতে চাই, অবশ্যই আমাদেরকে আণবিক ভর সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা থাকতে হবে। এবং ব্যাপনের যত অঙ্ক আছে, যদি আমরা এই দুটি তথ্য মনে রাখি, তাহলে আশা করি আমরা অঙ্কগুলো করতে পারব। যে আণবিক তথ্য দুটি হলো, যে আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হয়, কিন্তু ব্যাপন সময় বেশি লাগবে। নাম্বার 2 হলো আণবিক ভর কম হলে ব্যাপন সময়, আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয়,
কিন্তু ব্যাপন সময় কম লাগবে। তার মানে ব্যাপনের যে গাণিতিক সমস্যাগুলো আছে তার দুটি তথ্যের উপর আমরা এইগুলোকে সলভ করতে পারবো। নাম্বার 1 একটা, নাম্বার 2 একটি, যে আণবিক ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন হারটা হবে কম কিন্তু ব্যাপন সময়টা লাগবে বেশি। অন্যদিকে আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয় কিন্তু ব্যাপন সময় কম লাগবে। এবং এই দুটাকে যদি আমরা সহজ ভাষায় মনে রাখতে চাই তাহলে আমাদেরকে কল্পনা করে নিতে হবে, মনে করে নিতে হবে যে আমরা একটি উদাহরণ দিয়ে সেটি মনে রাখার একটু চেষ্টা করতে পারি যে একটি নির্দিষ্ট দূরত্বের আগে ঠিক করা হলো একটি নির্দিষ্ট দূরত্ব এবং সেই দূরত্বের জন্য দুইজন প্রতিযোগী নেওয়া হলো এবং তারা হলো একজন একটা মোটা মানুষ আর একজন পাতলা মানুষ। পাতলা মানুষ বলতে এখানে বোঝানো হচ্ছে যার স্বাস্থ্যটা একটু কম। তাহলে এখানে যদি দৌড় প্রতিযোগিতা শুরু হয় স্বভাবতই দেখা যাবে যে যে মোটা মানুষ সে ওই জায়গাটা অতিক্রম করতে পাতলা মানুষের থেকে অনেক বেশি সময় নেবে এবং তার যেতে অনেক বেশি সময় লাগবে। এখানে মোটা মানুষ বলতে আমি বোঝাচ্ছি যে আণবিক ভর বেশি, মানে মোটা মানুষ হলে ব্যাপন হার কম, অর্থাৎ সে দৌড়াবে কম, বেশি দৌড়াতে পারবে না কিন্তু ব্যাপন সময় বেশি লাগবে, অর্থাৎ তার এই নির্দিষ্ট দূরত্ব যেতে তার অনেকটা বেশি সময় লাগবে। আর আমরা যেটা বলেছিলাম যে পাতলা মানুষ মানে যার স্বাস্থ্যটা কম, অর্থাৎ আণবিক ভর যার কম, অর্থাৎ যে পাতলা মানুষ তার ব্যাপন হার বেশি, অর্থাৎ সে দ্রুত দৌড়াবে কিন্তু ব্যাপন সময় কম, অর্থাৎ সেই নির্দিষ্ট দূরত্ব যেতে মোটা মানুষ থেকে তার অনেক কম সময় লাগবে। তাহলে আমরা এই দুইটা উদাহরণকে, দুইটা তথ্যকে আমরা ইচ্ছা করলে এই তথ্যটার মাধ্যমে মনে রাখতে পারি। এটা একদম মনে রাখার সুবিধার্থে একটা উদাহরণ আমরা হিসেবে এটা ধরে নিতে পারি। আচ্ছা, তাহলে হলো এইভাবে আমরা ব্যাপনের যত অঙ্ক আছে আশা করি তোমরা এই দুটি তথ্যের মাধ্যমে অঙ্কগুলো করতে পারবে। এছাড়াও এই অঙ্কগুলোকে অন্য সিস্টেমে অনেক সময় করা যায় কিন্তু তোমরা ইচ্ছে করে এই সহজ পদ্ধতি অবলম্বন করতে পারো। তারপর আমাদের ব্যাপনের গাণিতিক সমস্যা সলভ করার পরে এখন আমি একটু দেখানোর চেষ্টা করছি যে বরফে তাপ প্রদানের লেখচিত্র যেটা আছে, যে আমাদের বরফে তাপ প্রদানের লেখচিত্র আমাদের টেক্সট বুকে পাঠ্য বইয়ে দুটি লেখচিত্র উল্লেখ করা হয়েছে। নাম্বার 1 হলো বরফে তাপ প্রদানের একটি লেখচিত্র এবং নাম্বার 2 যেটি আছে সেটি হলো গিয়ে শীতলীকরণের একটি লেখচিত্র আছে। সেখান থেকে আমি একটি করার চেষ্টা করছি, সেটা হলো বরফে তাপ প্রদানের একটি লেখচিত্র। যে বরফে তাপ প্রদানের লেখচিত্র সেটি হলো, আমরা জানি বরফ একটি কঠিন পদার্থ এবং বরফকে যদি আমরা তাপ দিই সেটি হলো গিয়ে তরল, অর্থাৎ পানিতে চলে যাবে এবং পানিকে তাপ দিলে সেটি বাষ্পে রূপান্তরিত হবে। আবার বাষ্প থেকে যদি তাপটাকে আমরা কমিয়ে ফেলি আবার পানি হবে, পানি থেকে তাপ আরও কমালে সেটা বরফে পরিণত হবে। অর্থাৎ বরফ তিনটি অবস্থায় সে থাকতে পারে, সে বরফকে তাপ দিলে পানি, পানি থেকে বাষ্প, এই তিনটি অবস্থায় সে সবসময় বিরাজ করতে পারে যদি আমরা তাপ প্রয়োগ করি। এখন সেটাই বরফে তাপ প্রদানের লেখচিত্রটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমরা তাপ প্রদানের লেখচিত্র অঙ্কন করার জন্য, যেহেতু তোমরা সবাই বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট এবং তোমরা গ্রাফের সাথে একটা তোমাদের একটা সম্পর্ক আছে, গ্রাফ বোঝার একটা তোমাদের ম্যাথমেটিক্স থেকে তোমরা গ্রাফ করেছো, তাই আশা করি তোমরা গ্রাফ বুঝতে পারবে। যে বরফে তাপ প্রদানের লেখচিত্র হলো, আমরা প্রথমে দুটি রেখা একটু অঙ্কন করে নিচ্ছি এবং এই অংশটাকে আমি x অক্ষ ধরে নিচ্ছি আর এই অংশটাকে এখানে y অক্ষ আমি কল্পনা করে নিচ্ছি। আর এই x অক্ষ বরাবর এটাকে আমি এখানে সময় অর্থাৎ t মানে টাইম, এদিকে এটা যাচ্ছে এর চিহ্ন দিয়ে একটু বুঝিয়ে দেব। এখানে এটাকে, এই রেখাটাকে আমি তাপমাত্রার রেখা বলছি, যেটাকে বলা হয় ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রাকে আমরা একক হিসেবে প্রকাশ করছি, এদিকে যাচ্ছে। এখন এই জায়গাতে আমি সেটাকে ধরে নিলাম টেম্পারেচারটা এখানে -20 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে আমরা দিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে এখানে আমরা দেখলাম 40 ডিগ্রি, এখানে হলো কি 60 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর হলো 80 ডিগ্রি সেন্টিগ্রেড, এখন হলো কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 120 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে 140 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আমি এখানে y অক্ষ বরাবর যে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে সেখানে আমি 20 করে আমরা পার্থক্য নিয়েছি, মানে ডিসটেন্সটা নিয়েছি, -20 ডিগ্রি, তারপরে 0 থেকে 20, 20 থেকে 40 এভাবে। আর এই যে এখানে যে আমি 20 করে নিয়েছি ব্যবধানটা, সেই ব্যবধানটা সবারই মনের ইচ্ছা অনুযায়ী সে নিতে পারে, সেটা 5, 10, 20, 100 হতে পারে, ইচ্ছা অনুযায়ী নেওয়া যাবে।
এখন আমরা বরফের তাপ প্রদানের লেখচিত্রটা এই চিত্রের মাধ্যমে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু বলে রাখি যে বরফের তাপ প্রদানের লেখচিত্র এবং শীতলীকরণের লেখচিত্র খুব ইম্পর্টেন্ট এবং প্রায়ই দেখা যায় বিভিন্ন পরীক্ষাতে এগুলো আসে। এখন আমরা জানি বরফ এই -0°C তাপমাত্রা এটা বরফ থাকে। তার মানে আমরা লেখচিত্রটাকে এইভাবে উপস্থাপন করতে পারি যে -20 থেকে 0° যে সেন্টিগ্রেডটা আছে এটাকে একটু আমরা এইভাবে লক্ষ্য করাবো, চিহ্নিত করব। এই যে আমরা এখানে দিলাম যে 0°র নিচে যত তাপমাত্রা আছে ওই তাপমাত্রায় বরফ থাকবে, সে সলিড আকার থাকবে। এই যে 0°র নিচে এখানে তো আমি 20° দেখাচ্ছি, সেটা 30°ও হতে পারে, -30° হতে পারে, -40 হতে পারে, বরফ থাকবে। যে 0°র নিচে টেম্পারেচার হলো গিয়ে বরফ অর্থাৎ কঠিন অবস্থায় সেখানে বিরাজ করছে। আর 0°C হলো গিয়ে এমন একটি সেন্টিগ্রেড টেম্পারেচার যেটাকে আমি এইভাবে দেখাচ্ছি এখানে, যে 0°C তাপমাত্রায় বরফ পানি হতে শুরু করে, বরফ হলো পানি হতে শুরু করে এই জায়গাতে। দ্যাট মিনস তারপর 0°র উপরে সময় বাড়বে, টেম্পারেচার আমি দিচ্ছি এদিকে যাবে, আবার আমি 100°র দিকে একটু চিহ্নিত করবো এই জায়গাটাকে, এই 100°C এটাকে একটু আবার এভাবে আমরা নির্দেশ করব। কারণ 0°C উপরে এবং 100°C নিচে, মানে 0°C উপরে 100°C নিচে এটা পানি থাকবে। পানির টেম্পারেচারটা 0°C উপরে এবং 100°C নিচে সে তরল অবস্থায় এখানে থাকবে। বরফটা এখন তরল হয়ে গেছে। এখন এই 100° যে সেন্টিগ্রেডটা আছে এই সেন্টিগ্রেডটাকে আমি এখানে যে উল্লেখ করেছি, এই টেম্পারেচার থেকে পানি ফুটতে শুরু করবে। এখান থেকে সে একদম যে টোটালি বাষ্প হয়ে চলে গেছে এরকম না, এখান থেকে সে ফুটতে শুরু করবে। তার মানে 100°র উপরে যে টেম্পারেচারটা আছে এটা হয়ে গেল জলীয় বাষ্প। তার মানে আমরা এখানে যে চিত্রটা অঙ্কন করেছি, আমরা এটাকে যদি নির্দেশ করি ও দিয়ে, এখানে আমরা এটা এ দিতে পারি, এখানে বি, এখানে এটাকে সি দিয়ে নির্দেশ করলাম, এখানে চিহ্নিত করলাম বি দিয়ে, এখানে ই বি। এখানে আমরা একটু উল্লেখ করে দিচ্ছি যে এখানে যে ও এ যে রেখাটা আছে, ও এ এই রেখাটি হলো, এই রেখাটি মানে ও এ মানে 0°C নিচে আর -20°, এই অংশটা হলো কঠিন অবস্থা। এখানে কঠিন অবস্থা মানে এখানে বরফ, এটা বরফ আকারে এগুলো আছে। আমরা যখন এখানে দিয়েছি বিসি, বিসি যে অংশটা আছে এখানে দুঃখিত এবি যে অংশটা আছে, এবি অংশটা আমি বলেছিলাম যে 0°C থেকে বরফ পানি হতে শুরু করে, টোটালি বরফ কিন্তু পানি হয়ে যায় না, শুরু করে। আমরা এখানে বলতে পারি যে এবি যে এখানে একটি সমতল রেখার মতো দেখা যাচ্ছে, সেটা হলো গিয়ে, এটাকে আমরা বলবো যে বরফ, এটা হলো গিয়ে বরফ ও পানির মধ্যবর্তী অবস্থা, অর্থাৎ সে বরফও আছে আবার পানিও হচ্ছে, মধ্যবর্তী একটি অবস্থা এখানে বিরাজ করছে। ওবি এবি অংশটাতে বরফ ও পানির একটি মধ্যবর্তী অবস্থা সেখানে বিরাজ করছে। তারপর 0°C নিচে যখন টেম্পারেচারটা হবে, অর্থাৎ বিসি যে অংশটা আমি এখানে দিয়ে দিয়েছি, যে বিসি অংশটি অর্থাৎ সেখানে সে টোটালি পানি হয়ে যাবে, অর্থাৎ তরল অবস্থায় সে রূপান্তরিত হবে বরফ। বিসি অর্থাৎ 100°র নিচে এবং 0°র উপরে এই অংশটা হলো কি পানি, তরল অবস্থা। সিডি এখানে এই যে অংশটি ওই এবি অংশের মতোই আছে, এখান থেকে পানি বাষ্প হওয়া শুরু করে, তার মানে এই নয় যে টোটাল বাষ্প হয়ে গেছে, এখান থেকে বাষ্প হওয়া শুরু করে। আমরা এখানে বলতে পারবো সিডি অংশটাকে, যে সিডি অংশটা হলো গিয়ে সেই অংশটা, এটা হলো যে পানি ও আমরা বলতে পারবো বাষ্পের মধ্যবর্তী একটি অবস্থা, অর্থাৎ পানি সেখান থেকে বাষ্প হওয়া শুরু করেছে। তার মানে পানি ও বাষ্পের একটি একটা মধ্যবর্তী অবস্থা সেখানে সে বিরাজ করছে এই 100°C মাঝখানে। এখানে তারপর দেখানো হয়েছে, নির্দেশ করা আছে যে ডিই একটি অংশ আছে, সেটা হলো টোটালি তখন পানি বাষ্পে রূপান্তরিত হয়েছে, তার মানে এটা হলো ডি অংশটা হলো জলীয় বাষ্প। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার একটু রিপিট করার চেষ্টা করছি যে প্রথমে আমরা এক্স আর ওয়াই অক্ষ বরাবর একটি রেখা নিয়ে নিব, সময় আর এদিকে টেম্পারেচার আমরা আমাদের মনের মতো করে ইউজ করতে পারি সেই এগুলো।
তারপর 0°C-এর নিচে টেম্পারেচার সেটা বরফ থাকবে। আমরা এখানেও ইচ্ছে করলে এই জায়গাতে লিখতে পারি যে এটা হলো গিয়ে H2OS, মানে পানি S আকারে আছে, S মানে সলিড মানে কঠিন। BC যে অংশটি আছে এটা, দুঃখিত, আমরা এই জায়গাটা এই জায়গাটা হলো আমরা H2OL দিতে পারি, মানে লিকুইড আকারে এখানে আছে এই অংশটাতে। এই অংশটাতে পানির যে অবস্থাটা সে জলীয় বাষ্প আকারে এখানে আছে। এই হলো আমাদের বরফের তাপ প্রদানের একটি লেখচিত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা উপকৃত হবে এবং আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তীতে যে আমাদের যে অংশটি আছে সেটি হলো গিয়ে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। এই ঊর্ধ্বপাতন হলো, আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ঊর্ধ্বপাতন তথ্যটি, ঊর্ধ্বপাতন আমরা সেটাকে যদি আমরা করতে চাই, যে আমরা জানি যে কঠিন পদার্থকে তাপ দিলে সে তরল অবস্থায় রূপান্তরিত হয় এবং তরল থেকে তাপ দিলে বাষ্পে রূপান্তরিত হয়। কিন্তু যে সকল পদার্থকে তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি তরলে পরিণত না হয়ে সেটা বাষ্পে রূপান্তরিত হয় এবং তাপ যদি কমিয়ে ফেলি, অর্থাৎ তাপ হ্রাস করলে যদি আবার সেটা বাষ্প থেকে পুনরায় কঠিন অবস্থায় ফিরে আসে, তাহলে সেই সকল পদার্থকে ঊর্ধ্বপাতন বা উদ্বায়ী পদার্থ বলা হয়। আমি আবারও বলছি যে কঠিন পদার্থ থেকে সরাসরি বাষ্পে রূপান্তরিত হবে, আবার বাষ্প থেকে তাপ কমলে কঠিনে সে চলে আসবে, এটা হলো গিয়ে ঊর্ধ্বপাতন পদার্থ। অর্থাৎ তাহলে আমরা বুঝতেই পারছি সেখানে তরল অবস্থাটা বিরাজ করে। সেরকম কিছু উদাহরণ আমাদের আছে, যেমন আমরা বলতে পারি ন্যাপথলিন এবং কঠিন কার্বন ডাই অক্সাইড, এরপরে আছে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। এগুলোকে আমরা তাপ দিলে কঠিন থেকে সরাসরি বাষ্পে রূপান্তরিত হবে। এই হলো গিয়ে আজকে আমার যে দ্বিতীয় অধ্যায়ের উপর একটি সাজানো একটি ক্লাস, এবং আমি আগেই বলেছিলাম যে আমার ক্লাসটি হলো একটি সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ তথ্যের উপর ভিত্তি করে ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এতক্ষণ তোমরা আমার সাথেই ছিলে এবং তোমরা ক্লাসটি করে তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাসটি এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা।